17 নভেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার জীবনে এক বিশেষ দিন। 1967 সালের এই দিনে তিনি পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 58 বছর পর এই দিনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বর্তমানে ভারতে পালিয়ে আছেন ফ্যাসিস্ট হাসিনা, অর্থাৎ ভারতেই তার রাজনীতির শুরু আর ভারতেই শেষ। 1981 সালে লন্ডন থেকে দেশে ফিরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতির মাধ্যমে তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে হাসিনার রাজনীতি অনেকটা ম্যাজিকের মতো। দিল্লি থেকে বাংলাদেশে আসলেন, বাবার হত্যার প্রতিশোধ নিলেন, গুম খুন ও লুটপাট শেষে আবারও দিল্লিতে ফিরে গেলেন। ভারতীয় পৃষ্ঠপোষকতায় হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 16 বছর যাবৎ তার অপকর্ম করে গেছে, অথচ তিনি এখন বিদেশি মিডিয়া ব্যবহার করে নিজেকে মজলুম প্রমাণ করতে চাইছেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছে। দেশে বিদেশে এটি নিয়ে তুমুল আলোচনা চললেও এখনও নিজের দোষ স্বীকার করতে নারাজ হাসিনা। এর পরিবর্তে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে হাসিনা ও তার দলের পলাতক নেতারা। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের মুখরোচক খবরে বিভ্রান্তি বাড়ছে রাজনৈতিক মহলে। ভারতীয় মিডিয়ায় একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচারের মূল উদ্দেশ্য হাসিনাকে বিশ্ববাসীর কাছে মজলুম হিসেবে প্রমাণ করা। এমনকি হাসিনা ও তার দলের নেতারা নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন। তাদের প্রত্যেকটি সাক্ষাৎকারেই জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসবের মাঝে 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর আবারও মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়া। তাদের দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই রায় দেয়া হয়েছে, অথচ সকল আইনি বিধিবিধান মেনেই হাসিনার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা ভারতে পালানোর পর যুক্তরাজ্য, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালিয়েছেন, তবে সব দেশই তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত দিল্লিতেই থাকতে হচ্ছে তাকে। হাসিনা ক্ষমতায় থাকাকালীন বলেছিলেন, ভারতকে তিনি যত কিছু দিয়েছেন ভারত তা সবসময় মনে রাখবে। প্রধানমন্ত্রী থাকাকালে দেশের স্বার্থ উপেক্ষা করে ভারতের সাথে ট্রানজিট সুবিধা সহ অনেক দেশবিরোধী চুক্তি করেছেন, আর সেজন্যই হয়তো হাসিনার দুর্দিনে ভারত তার পাশে এসে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক নির্দোষ মানুষের বিচার হলেও তখন ভারত কিছু বলেনি, কিন্তু এখন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যাচার করছে দেশটি। শেখ হাসিনা বিচার বাংলাদেশে হয়েছে এমন একটি আইনের অধীনে, যে আইনটা কিন্তু শেখ হাসিনা আগে করে গিয়েছিলেন, এবং শেখ হাসিনা যখন এই আইনের অধীনে নানান মানে তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচার করেন, তখন আমার মনে হয় ভারতীয় গণমাধ্যম সেটা কিন্তু কোনো বিরোধিতা করে না। এখন কি একটির অধীনে এই ইয়েটা হচ্ছে, আমার যতদূর মনে পড়ে ভারতীয় গণমাধ্যম কখনোই বলে নাই যে শেখ হাসিনার যে আইসিটি অ্যাক্ট, সেই আইসিটি অ্যাক্ট ভায়োলেট করে শেখ হাসিনার বিচার হয়েছে। এখন শেখ হাসিনা এখান থেকে দেশ থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, হাসিনার বিচারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল না, এমনকি একজন রাজসাক্ষীও রাখা হয়েছিল, সুতরাং মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিষয়টা হচ্ছে যে উনি কি এটা করেছেন কি করেন নাই, এই ব্যাপারে কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে না যে উনি করেন নাই, কারণ উনার ফোন আলাপ এবং ওনার অন্যান্য প্রমাণ, বিশেষ করে চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনার যে জবানবন্দি,
সেই জবানবন্দি এবং আরো অন্যান্য প্রায় 84 জনের সাক্ষ্য ছিল এখানে। তো এই সব নিয়ে আমার মনে হয় সেখানে যে সাক্ষ্য প্রমাণ দেওয়া ছিল সেটা মোর দেন এডিকুয়েট, এটা যথাযথ থেকেও বেশি ছিল। এই পরিস্থিতিতে ভারত খুনি হাসিনা সহ শতাধিক অপরাধীকে আশ্রয় দিয়ে উল্টো বিচার নিয়ে প্রশ্ন তুলছে। এর মধ্য দিয়ে ভারত অপরাধী বা খুনিদের অভয়ারণ্য হয়ে গেছে কিনা তা নিয়ে জনমনেও প্রশ্ন দেখা দিয়েছে। তানজিম হাসান, বাংলা এডিশন।